আমার আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে আনলেন, আমার মা তেড়ে গিয়ে নতুন বউয়ের চুল মুঠি ধরলেন। অগ্নিচক্ষু নিয়ে দাঁত কিরমির করে চেঁচিয়ে বললেন, হারামজাদি, আমার সংসার খাইতে আইছে। বাবা কোত্থেকে চিলের মতো উড়ে এসে আমার মায়ের গালে থাপ্পড় বসিয়ে দিলেন। ফর্সা গালে 5 আঙুলের দাগ বসে গেল। টেনে হিচড়ে অন্য ঘরে নিয়ে যেতে যেতে বললেন, এই পাগল মহিলারে ঘর থেকে বাইর করেছে কে? ঘর থেকে বের করেছিলেন আমার দাদি। দাদি এই কথা বাবার সামনে বললেন না। আমার মায়ের মাথা খারাপ, সুতরাং এই পাগল মহিলা নিয়ে সংসার করা যাবে না ঘোষণা দিয়ে দাদি নতুন ছেলের বউ নিজে পছন্দ করে আনলেন। আমার মা সবসময় পাগলামি করেন এমনটা নয়, মাঝে মাঝে দেখে মনে হবে পুরোপুরি সুস্থ মানুষ। ঠিকঠাক খাচ্ছে, রান্না বান্না করছে, ঘরের সব কাজ একাই করছে। আবার কিছু সময় থাকে তখন মন চাইলে সারা রাত কেঁদে পার করে। কখনো পুকুরে ডুবে বসে থাকে, কেউ তুলতে গেলে চেঁচিয়ে বলবে, শরীর জ্বালা করতেছে, যাও এইখান থেকে, আজ সারাদিন এইখানে থাকমু। আমার দাদি বসে বসে কপাল চাপড়াতেন আর বলতেন, আহারে, এত সুস্থ সবল বউ হঠাৎ এমন পাগল হইয়া গেল কেন, জিনে ধরেছে রে। এই ঘোষণা দিয়ে বিশু কবিরাজকে আনা হলো। ঝাড়ু পেটা, শুকনা মরিচ নাক দিয়ে ঢুকানো ছাড়া আরো অনেক কারসাজি করা হলো বদ জিনের আছর থেকে মুক্তি করতে। শেষমেশ লাভ কিছুই হলো না। একদিন মাথায় রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া গেল পুকুর পাড়ে। সবাই বলল জিন আঘাত করেছে। 100 বর্ষী পুরানো পুকুর। কথিত আছে সোনার থালা বাসন নাকি পাওয়া যেত সেই পুকুরে। কতবার মানুষ জিন দেখেছে এই পুকুরে তা জানা নেই। এই জিন কোনো মতেই নাকি মায়ের ঘাড় থেকে নামবে না, তা বুঝে গিয়েছিল সবাই। দাদি বড় ঘর দেখে বাবাকে নতুন করে বিয়ে করালেন। দাদির মুখে অফুরন্ত খুশির ঝিলিক। আমার মায়ের মাথা আগের চেয়ে আরো খারাপ হওয়া শুরু করলো। কাছে গেলে হাত কামড়ে ধরতেন, আঘাত করতেন। বাধ্য হয়ে মাকে ঘরে বন্দি করা হলো। মা জানালা দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন, তবে আশ্চর্যজনকভাবে মা আমাকে কিছু বলতো না। আঁচলের খুঁট থেকে 2-5 পয়সা আমাকে দিত। সুযোগ পেলেই জানালা দিয়ে হাত বাড়িয়ে বলতো, আমার কাছে একটু আহো মা, তোমারে আদর কইরা দেই। আমি নির্ভয়ে মায়ের কাছে যেতাম। মা ছাড়া আমার আর কোনো নিরাপদ আশ্রয় ছিল না। দুনিয়ায় থেকে আমি জাহান্নামে চলে গেলাম। পান থেকে চুন খসলে সৎ মায়ের গালিগালাজ, মারধর শুরু হয়। বাবার কাছে গিয়ে বানিয়ে বানিয়ে কথা বললেও বাবাও ছাড়তো না। তবে সৎ ভাইটা কেন যেন আমাকে ভীষণ ভালোবাসতো। আমি হাপুস নয়নে কাঁদলে ও কোত্থেকে আচারের প্যাকেট এনে দিয়ে বলতো, আপা বেশি ব্যথা পাইছো? আমি টলমল চোখে ওর চুলে হাত বুলিয়ে বলতাম, না, পাই নাই। আমার শৈশব কাটলো এক অসুস্থ পরিবেশে। গালিগালাজ, ঝগড়াঝাঁটি, মারামারি দেখে আমার ছোট্ট মন বিষিয়ে গেল। আমার মন মগজে থিতু হয়ে গেল বিয়ে মানেই একটা অশান্তির জায়গা। পড়ালেখা হলো না ঠিকঠাক। মোটামুটি জিপিএ নিয়ে এসএসসি পাশ করলাম। আমার বিয়ের জন্য তোড়জোড় শুরু হলো। না ছিল সৌন্দর্যের বাহার, আর না ছিল বিদ্যা বুদ্ধি। বাবার মুখের ওপর কিছু বলবো সেই সাহসও ছিল না। যেদিন আমাকে প্রথম দেখতে এলো, চোখের জলে সব ঝাপসা হয়ে গেল। কেন যেন মনে হচ্ছিল আমার ভাগ্য আমার মায়ের মতো হবে। ছেলের ধান পাটের ব্যবসা আছে, শহরে মুরগির দোকান আছে, মোটামুটি অবস্থা সম্পন্ন। আমার বাবা খুশিতে ডগমগ হয়ে রাজি হয়ে গেলেন। সৎ মা পাত্রপক্ষের সামনে আমাকে জড়িয়ে ধরে বললেন, এ আমার নিজের মাইয়ারই মতোই,
একটা ফুলের টোকা জীবনে দেই নাই। মোটামুটি ধুমধাম করে আমার বিয়ে হলো। আমার স্বামীকে আমি অকারণেই ভয় পেতে শুরু করলাম। আমার শুধু মনে হতে থাকলো সুযোগ পেলেই সে আমার গলা টিপে ধরবে, না হয় জ্বলন্ত কাঠ দিয়ে ছ্যাঁকা দিয়ে দেবে। বিয়ের 5 দিন পরের ঘটনা। মনির আমাকে এক গ্লাস পানি আনতে বলল। পানির গ্লাস এগিয়ে দিতে গিয়ে আমার হাত ঠক ঠক করে কাঁপছিল। মনির অবাক হয়ে জিজ্ঞেস করল, রেনু, কি হয়েছে তোমার? তুমি আমারে ডরাও কেন? এই প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারলাম না। অপ্রেমে যার বেড়ে ওঠা, প্রেম কি তার সহ্য হবে? সেদিন রাতে মনির আমাকে কাছে বসিয়ে জিজ্ঞেস করল, তুমি কি আরো পড়তে চাও? তোমার বান্ধবী নাহারে সেদিন দেখলাম কলেজে যাইতেছে, তোমার কথা জিগাইল। তুমি যদি পড়তে চাও আমার কোনো অসুবিধা নাই। আমার অনেক পড়ার ইচ্ছে ছিল। আব্বা মরার পর আর উপায় ছিল না। ইন্টার পাসের পর আর হইল না কিছু। বলতে গেলে মনিরের ইচ্ছেতেই আমি কলেজে ভর্তি হলাম। আমার শাশুড়িও কোনো আপত্তি করেনি। আমি কলেজ থেকে ফিরে দেখতাম সে বাড়ির সব কাজ করে রেখেছে। গরম ভাতের প্লেট সামনে এগিয়ে দিতেই আমার ভেতরটা ঝলমল করে উঠত। সময়ে অসময়ে আমি শাশুড়ির কোলে মাথা রেখে বলতাম, আমার মাথা ব্যথা করতেছে, একটু দোয়া পড়ে ফু দিয়ে দেন। আমা চুলে বিলি কেটে দিতেন। আমার চোখ জলে ভরে যেত। আম্মা টের পেয়ে জিজ্ঞেস করলেন, কাঁদতেছ কেন গো মা? আমি সেই কান্নার কারণ বলতে পারতাম না। শুধু ফুপিয়ে ফুপিয়ে বলতাম, আমারে কোনোদিন পর কইরা দিয়েন না, আপনার পায়ে একটু জায়গা দিয়েন। সে আমাকে পায়ে নয়, আজীবন বুকে আগলে রেখেছিলেন। আমি ভালো রেজাল্ট নিয়ে ইন্টার পাস করলাম এবং আশ্চর্যজনকভাবে আমার চান্স হলো ময়মনসিংহ মেডিকেল কলেজে। মনির আর আমার শাশুড়ি পাড়া শুদ্ধ মানুষকে মিষ্টি খাইয়ে বেড়ালেন। মনির আমার হাত ধরে বলল, রেনু, তুমি কি চাও কও, যা চাইবা তাই দিব। আমি মনিরকে জড়িয়ে ধরে বললাম, সব আমার পাওয়া হয়ে গেছে। একজন প্রতিষ্ঠিত ডাক্তার হিসেবে আমাকে এখন সবাই চেনে। ছাত্রছাত্রীদের সামনে আমার জীবন কাহিনী বলতে গিয়ে কখন চোখ ভিজে গেছে টের পাইনি। মনির আর খুদে ব্যবসায়ী নেই, একজন নাম করা ব্যবসায়ী হয়েছে। শাশুড়ি মা আর আমার নিজের মানসিক অসুস্থ মা দুজনেই আমাদের কাছে থাকেন। রিহানের দেখাশোনা নিয়ে আমাকে আর চিন্তা করতে হয়নি। দাদি মরণাপন্ন, লিভার সিরোসিসে আক্রান্ত। আজকাল তার দোচকের ভয় তাড়িয়ে বেড়ায়। আমার পাগলি মায়ের পা ধরে কেঁদে বুক ভাসিয়ে ফেলেছে। আমার মা মাপ না করলে নাকি আল্লাহ মাপ করবেন না। আমার বাবা মাথা নিচু করে থাকেন। মা ছেলে মেলে কি এমন অন্যায় করেছিল? সবার মনে একই প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আমি অনেক আগেই জানতাম। কোনো অশরীরী আত্মা এসে আমার মাকে আঘাত করে যায়নি। রক্তে মাংসে গড়া মানুষরা এর চেয়েও বেশি ভয়ঙ্কর। সে আঘাত করে তার সবচেয়ে কাছের মানুষকে। যদি আঘাত না করে আগলে রাখে, তবে আমার মতো মানুষের জীবনটা স্বর্গ হয়ে ওঠে। ভাগ্যিস সেই স্বর্গ দেখার সৌভাগ্য আমার হয়েছিল। আমার মায়ের দিকে তাকিয়ে ভাবি, একই পৃথিবীতে, একই পরিবারে, কিন্তু দুজন মানুষের নিয়তির কত ব্যবধান। গল্প ব্যবধান, কলমে তুফাউল জান্নাত মারিয়া।